হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অনেক দুঃখের একটা বিষয়, তারপরও না বলে পারছি না। তো সাম্প্রতিক আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশ্যই সবাই জানেন কম বেশি, যে আমরা স্বাধীন দেশ হিসাবে পরিচিতভাবে লাভ করেছি। তো এখানে পক্ষ বিপক্ষে বললে আসলে অনেক কথা বলতে হয়, কিন্তু সব কথা তো বলা সম্ভব নয়। তবে আমার মতামত থেকে যেটা আমি পাচ্ছি এবং আমার জ্ঞান হওয়ার পর থেকে যতটুকু আমি বুঝতে পারতেছি, হয়তো পারে আমার বয়স এখন 35। এবং হ্যাঁ, এটাও বলে রাখি প্রথম, আর সেটা হচ্ছে যে আমি আওয়ামী লীগকে সাপোর্ট করতাম। তবে আওয়ামী লীগের দলকে সাপোর্ট করতাম না, আমি তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কারণে তার দলকে ভালোবাসতাম। তো দীর্ঘ এই 15টা বছর শাসন করেছে, এটা খুবই জঘন্য কাজ করেছে। তবে প্রথম দিকে চিন্তা করলে খুব ভালো করেছে, কিন্তু লাস্টের দিকে সে হলো ভালোভাবে পরিচালনা করতে পারে নাই। এবং তা পরিচালনা না করার কারণে আজ তিনি দেশ থেকে পালিয়েছেন। তো কিছু করার নাই, দুঃখের বিষয়। এটাই বলতে চাচ্ছিলাম যে দেশটা অনেকটা উন্নত হয়েছিল, কিন্তু আসলে আমাদের টাকা দিয়ে আমাদের দেশটা হলো উন্নত হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ যে ছাত্র সমাজ নামে যে লাভ করেছে বা যারা, তো আজ যে ছাত্র সমাজ নামের যে সংগঠন তৈরি হচ্ছে, এটাও ভবিষ্যতে সেম রাজনীতি দলের মধ্যে যেটা প্রভাব ফেলবে সেটা হচ্ছে আজ যে ছাত্র সমাজ নামের যে সংগঠনটি তৈরি হচ্ছে, এটাও সেম ভবিষ্যতেও আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত অথবা জাতীয় পার্টি মতন এমন একটি দল তৈরি হবে, যেটা অবশ্যই ভবিষ্যতে দেখার জন্য অপেক্ষা থাকবে। আপনি মনে করেন এখন যারা জিরো, এই জিরো থেকে তারাও একসময় হিরো হবে। হয়তোবা সময় অপেক্ষা আছে, 5 বছর পরে তারাও হিরো হবে এবং হিরো হওয়ার পরে তারা আবার দেশ থেকে পরিত্যাগ করবে। এটাই হচ্ছে রাজনীতি, পলিটিক্যাল। তাছাড়া অনেক ঘটনা ঘটে গেছে বিগত যত নির্বাচন হয়েছে, এক দল আসে আরেক দল ছেড়ে যায়। কিন্তু আমি আপনার মতন কোনো কিছু এখানে করতে পারবো না, হয়তো পারে একটু সামর্থ্য করতে পারো সোশ্যাল মিডিয়াতে। এই যে দীর্ঘ 14টা বছর প্রবাসী লাইভে রয়েছি, কেউ কোনো খোঁজ খবর নেয় না, নিজে কামায় নিজে খায়, নয় দেশের জন্য টাকা পাঠায়, ফ্যামিলি চলাফেরা করে। এইটাই হয়তো পারে দেশের ছুটির জন্য যায়, কয়েকটা মাস সময় কাটায় ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে একটু দেখা টোকা হয়। এইটাই আমাগো জীবন, অর্থাৎ প্রবাসী লাইফের জীবন। কামলা দিয়ে দিতেছি, কামলা দিয়ে খেতে হবে। তো এখন হচ্ছে যে যে দলটা এখন রদবদল করলো, এখন রদবদলটা করার উদ্দেশ্যটা কি? মানে তাদের দলে অনেক ঘুষখোর রয়েছে, দুর্নীতি রয়েছে। এটা খালি এই দল নয়, আপনার যদি পক্ষান্তরে যদি অন্য একটা দল আসে, তিনি হলো এরকমই দুর্নীতি করবে। কোনো দলকে দুর্নীতি করা থেকে বিরত রাখতে পারবেন না। কিন্তু অনেকে সাপোর্ট করে আওয়ামী লীগকে, আবার অনেকে সাপোর্ট করে না। অনেক নেতা ফেতাদের এখন ধরতেছে, অনেকে বিনা কারণে ঘর বাড়ি জ্বালিয়ে ফেলায় দিতেছে। খুবই দুঃখ লাগতেছে, যে সবচেয়ে কষ্ট লাগতেছে, দল পরিবর্তন হতে কোনো সমস্যা নাই, তো সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলি অনেক নষ্ট করে দিতেছে, ভেঙে দিতেছে, অনেক মিউজিয়ামগুলো পুড়ে দিতেছে। এগুলি দেখে আসলে খুবই কষ্ট লাগতেছে। তো বলতে পারবো না, তো খালি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লুটপাট হতেছে। আপনারা বলতেছে যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ দেশটাকে যদি স্বাধীন করেন, তাহলে কেন লুটপাট হবে? কেন স্বরাজ্য হিসাবে আবার পক্ষান্ত অন্য দলকে তারা আইনের আওতায় আনবে, আবার বিচার সালিশের মধ্যে আনবে, তাদেরকে ফাঁসিতে ঝুলাবেন? সেমই তো হলো, সেম। এখন মনে করলেন বিএনপি দল না এসেও আসলে এই দৃশ্যগুলো দেখতে খারাপ লাগতেছে, যে একটা জাতির পিতা তার ভাস্কর্যগুলি নষ্ট করে দিতেছে, তার মিউজিয়ামগুলি পুড়িয়ে ফেলেতেছে। এই মিউজিয়ামের ভিতরে ইন্টারন্যাশনালভাবে অনেক লোকজন এখানে পরিদর্শন করতো, সেই জাদুঘরটাও আজকে নষ্ট করে দিচ্ছে। খালি এই একটা না জাদুঘর, সারা বাংলাদেশে এরকম সব ভাস্কর্যগুলো তারা নষ্ট করে দিচ্ছে। তার কি দোষ ছিল? সে দেশটাকে রক্ষা করেছে, প্রায় 9 মাস যুদ্ধ করেছে এবং সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য।
ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণের সবাইকে নিয়ে তারা সংগ্রাম করেছে এবং সংগ্রামের ফলে আমরা আজ এই একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, আমাদের দেশের নাম হয়েছে, আমাদের দেশের পতাকার কালার হয়েছে, মুদ্রার নাম হয়েছে, জাতীয় ফুল হয়েছে, যত সব হয়েছে। তো আজকে তিনি যদি না থাকতো আমাদের এই স্বাধীন দেশ থাকতো না, সেম পশ্চিম পাকিস্তানের মধ্যে চলে যেত। তো খুব কষ্ট লাগতেছে। কিন্তু তাছাড়া আমি আরেকটি কথা বলে রাখি, আর সেটা হচ্ছে যে আমাদের ইয়ং বয়সে যুবক ভাইয়েরা এখন ছাত্র সমাজ নামে যে পরিচয় লাভ করতেছে এবং তারা নিজের একটা সংগঠন তৈরি করতেছে অলরেডি। জাতীয় দল জানি না তারা কি নাম দিবে। তাছাড়া আমাদের এই ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের প্রভাবের কারণে আমাদের এই শেখ হাসিনা পতন হয়েছে, এটা খুব ভালো হয়েছে। কিন্তু জানি না এই তত্ত্বাবধায়ক হিসাবে তারা কতদিন এই দেশটাকে সংরক্ষণ করে রাখতে পারবে। এছাড়াও তারা ছাত্র সমাজ থেকে তারা একটা দল গঠন করার জন্য চেষ্টা করতেছে। তো এই ইয়ং বয়সের পোলাপান জানি আমার বক্তব্য থেকে মনে করতেছে, আমার মতামত থেকে আমি আপনাদেরকে বলতেছি যে এই 25 থেকে 26 বছর বয়সে একটা নাগরিক কিভাবে দেশ চালাবে জানি না। হতে পারে তিনি ট্যালেন্ট, বুদ্ধিমান, এটা বলতে পারি, কিন্তু দেশ চালানোর জন্য অত একটা সহজ না হলে। দেশ চালানোর জন্য বিভিন্ন রকমের প্রেশার আসে, এটা সবাই জানে যারা এই পর্যন্ত পড়াশোনা করে এসেছে। আপনি যদি ইকোনমিক পড়েন বা রাষ্ট্র বিভাগ নিয়ে যে পড়াশোনা করেন, আইন কানুন নিয়ে পড়াশোনা করেন, পলিটিক্যাল নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। তো একটা মন্ত্রী বয়স হতে পারে কিন্তু তার অনেক অভিজ্ঞতা রয়েছে। এই যে আমাদের দেশে এখন যতগুলো মন্ত্রী আছে সবই হলে পদত্যাগ এবং সবাইকে ধরতেছে। তারা দেশের জন্য কিছু করছে এবং তারা পাচারও করছে, এটা স্বীকার করি। দেশে পাচার না করলে আরও দেশ উন্নত হতো, এটাও বিশ্বাস করি। কিন্তু তাছাড়াও আমাদের দেশ হলে অনেক উন্নত দিকে চলে এসেছে, বিভিন্ন রকমের মেগা প্রজেক্টগুলা তার আন্ডারে হলে। তাছাড়া আমাদের দেশে যে মেগা প্রজেক্টগুলো রয়েছে এই আমলে, অর্থাৎ এই আমলের কারণে হলে আমরা এগুলি দেখতেছি, বিভিন্ন রকমের বড় বড় মেগা প্রজেক্টগুলো তার আন্ডারে হচ্ছে এবং আমরা এর প্রতিশ্রুতিগুলো পাচ্ছি। এখনও পর্যন্ত সেই অনেকগুলা প্রজেক্ট চালু হয় না। যেমন রংপুর পারমাণবিক বিদ্যুৎ, মেট্রো রেল কিছুটা চালু হয়েছে, আবার কিছুটা কাজ চলতেছে। ঢাকা এক্সপ্রেস হলো অনেক হাইওয়ে এক্সপ্রেস, পদ্মা সেতু তৈরি হয়েছে, পদ্মা সেতু ওপেন করেছে, যমুনা সেতু, তারপর হচ্ছে যে আরও অনেক মেগা প্রজেক্টগুলো চালু করেছে। তারপর হচ্ছে যে পূর্বাঞ্চল 300 ফিট যে রাস্তাটা এইটাও চলতেছে। তারপর টাওয়ার তৈরি করবে, অনেক প্রজেক্টগুলো তৈরি করতেছে। তো এখান থেকে টাকা পাচার হচ্ছে না কিন্তু তা না। কিন্তু আপনি মনে করেন কি অনেকটা দল যখন আসবে এই সরকারের আন্ডারে, তারা কি খাবে না? তারাও খাবে। তারা এখন জিরো আছে এবং জিরো থেকে আবার হিরো হবে এবং হিরো হওয়ার পরে আবার তারা পতনের দিকে যাবে। তাদের তখনই আবার তাদের জীবন নিয়ে টানাটানি, অন্য দিকে যাবে, অন্য দেশে যাবে, থাইল্যান্ড যাবে, সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, ইন্ডিয়া যাবে, অন্য দেশে যাবে। কিন্তু আমাদের দেশটা আসলে এরকমই হচ্ছে। যেমন আমরা বিগত কয়েক বছর বলতে কি বিগত যে প্রিভিয়াস যে নির্বাচনগুলো হলো 2009, তারপর 2015, তো কি দেখলাম? এই যে 15 বছর স্বাধীন করে রেখেছে, 2009 সালে যে নির্বাচনটা হলো, একবার বিএনপি আসে আবার আওয়ামী লীগ আসে। অর্থাৎ আওয়ামী লীগে যাওয়ার পরে বিএনপিকেও ধরে পাঠায়। তা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কেউ যদি জিতে, মনে করলেন বিএনপি জিতলে আওয়ামী লীগের যত নেতা ফেতা আছে তাদেরকে আবার জেলখানাতে ঢোকায়। আবার আওয়ামী লীগ জিতলে তাদেরকে আবার বিভিন্ন রকমের আইনের প্রক্রিয়া করে, অর্থাৎ বিভিন্ন রকম আইনের প্রক্রিয়া করে তাদেরকে আবার জেলখানা পাঠায়। এটাই হচ্ছে দেশ শাসন। আসলে এইভাবে দেশ চলতে পারে না। আর তাছাড়া এখন তত্ত্বাবধায়ক হিসাবে যাদেরকে নিয়োগ দিছে আসলে জানি না কি হয়। সবাই বলে যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা মন্ত্রী, তাকে যে পদে বসেছে সবাই বলে ঘুষখোর। আসলে তিনি ঘুষখোর, গ্রামীণ ব্যাংকে সবাই জানে তিনি ঘুষখোর। কিন্তু জানি না তার এই বয়সে 85 বছর বয়সে তিনি দেশটাকে কিভাবে চালাতে পারবেন। কিন্তু তার চালানোর জন্য কতটুকু ক্ষমতা আছে তিনিই বলতে পারেন, কারণ তার বয়স হয়ে গেছে 84 বছর বয়স। আপনি দেখতে পারবেন যে তার কথাবার্তাগুলো তত স্পষ্ট আসে না। তার সব কিছু কাটিনাটি আছে তার পোলাপানগুলা, অর্থাৎ ছাত্র সমাজে কটাকটি। কিন্তু এই ছাত্র সমাজ এখন
প্রফুল্ল বয়স, এবং এই প্রফুল্ল বয়সের মধ্যে তাদের মনে যত কথাবার্তা আছে তাদের হট করে সব কিছু বলে দেয় এবং যা ডিসিশন চায় ওইটাই করে ফেলা, কিন্তু আসলে এটা সবার জন্য কাম্য না। একটা সাধারণ নাগরিক এটা পাওয়ার যোগ্য না। বিচার, ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার করার পর হবে তারপর হচ্ছে ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচারের পর হচ্ছে তার প্রাপ্যটা কি ওইটাই দিতে হবে। কিন্তু ইয়ং বয়সের ছেলেরা এখন যারা আছে ইয়ং বয়সে ছাত্র সমাজ যারা আছে তাদের বয়সটা হচ্ছে এখন এই সময়। তারা কখনো 5টা দেশে ভ্রমণ করে নাই, 5টা দেশের অভিজ্ঞতা কখনো পায় নাই। তারা বই পুস্তকই পড়ছে কিন্তু প্র্যাকটিক্যালভাবে আসলে কেউ কিছু দেখে নাই। তো সর্বশেষভাবে আমি আরেকটি কথা বলে রাখি, আর সেটা হচ্ছে যদি আমাদের দেশকে তো যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের দেশে প্রাথমিক যে প্রাইমারি বা কিন্ডার গার্ডেন যে বাচ্চারা আছে এবং বাসা আছে, বাসা থেকে বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। যেটা আমি এই প্রবাসী লাইফে প্রায় 14 বছর ধরে দেখতেছি যে বাচ্চাদের কিভাবে তারা ট্রেনিং দিচ্ছে, বাসা থেকে কিভাবে তাদেরকে শেখাচ্ছে। এই জিনিসগুলা যদি বাসা থেকে তারা পরিচালনা করতে পারে বা স্কুলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদি করতে পারে তাহলে বড় হয় এই নাগরিকগুলাই কখনো একটা দেশের ওপর কখনো দুর্নীতি করব না। এভাবে অনেক আছে যেগুলি বিদেশের মাটিতে আমি দেখতেছি। তবে হ্যাঁ, সব দেশের দুর্নীতি আছে, এটা মেনে নিতে হবে। দুর্নীতি ছাড়া কোনো দেশ নাই। ইভেন আপনার আমেরিকা যদি চিন্তা করে, আমেরিকাও আছে। কিন্তু সবচেয়ে কষ্ট লাগতেছে এটাও যে শেখ হাসিনা এত বছর ধরে একটা সুন্দর দেশ তৈরি করতেছে, কিন্তু হঠাৎ করে তার সব কিছু সর্বহারা হয়ে গেল, কারণ তিনি কন্ট্রোল করতে পারে নাই। অনেক নেতা ফেতা আছে, আর একটা দেশ চালাতে হলে আপনার সব নেতা ফেতাদের কথা শুনতে হবে। আপনি কখনোই আপনার নিজের কথা দিয়ে দেশ চলবে না, এটা মনে রাখবেন। যেমন এখন এই যে আসিফ কন, নাহিদ কন, তাদের নিজের কথা এখন চলতেছে, কিন্তু এক সময় আসবে তাদের নিজের কথা কখনো ভিত্তি পাবে না। কারণ হচ্ছে সব মন্ত্রীদের নিয়ে তাদের বৈঠক, সব মন্ত্রীদের নিয়ে তাদের কথাবার্তাগুলো উভয় ফোকাস করতে হবে। হ্যাঁ, আপনার কাছে পাওয়ার আছে, কিন্তু পাওয়ার থাকলে কিন্তু সব কিছু হবে না। তো জানি না আপনাদের কাছে এই মন্তব্যগুলি কেমন লাগতেছে। যদি কোনো খারাপ হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক কষ্টে রয়েছি, কারণ মানতে পারতেছি না যে আমাদের দেশে এখন এই ধরনের পরিস্থিতিগুলো হচ্ছে।